হ্যালো বন্ধুরা, ভূ রাজনীতিকে প্রায়শই সম্ভাবনার খেলা হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু 2026 সালের ফেব্রুয়ারি মাস প্রমাণ করেছে যে এটি একটি অসম্ভবের শিল্প। কিছু সময় ধরে, বিশেষ করে গত এক বছর ধরে আমরা বারবার শুনে আসছি যে মার্কিন ডলার তার শেষ পর্যায়ে রয়েছে। ব্রিক্স গ্রুপ একটি নতুন মুদ্রা স্টার্ট করবে, ডলারের বিমুদ্রীকরণ ঘটবে এবং ডলারের আধিপত্যের নাকি অবসান ঘটবে। এক অর্থে এই অত্যন্ত শক্তিশালী আখ্যানটি তৈরি হয়েছিল, কিন্তু যদি আমরা অত্যন্ত গভীরভাবে দেখি, এই গল্পটি এখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে এবং এই আখ্যানের পরিবর্তনের কেন্দ্র কিন্তু ওয়াশিংটন নয়, এটি হলো মস্কো। ক্রেমলিনে একটি 7 দফা স্মারকলিপি পাস করা হয়েছে, যা খুবই সহজভাবে পড়া হলেও একটি বিস্ফোরক বিবৃতি দেয়। রাশিয়া এখন মার্কিন ডলারের বন্দোবস্ত ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এটি সেই রাশিয়া। দয়া করে মনে রাখবেন যে পশ্চিমী দেশগুলো রাশিয়াকে সুইফট ব্যবস্থা থেকে কিন্তু বাদ দিয়েছিল। এই কারণে এটি আন্তর্জাতিক বন্দোবস্ত পরিচালনা করতে অক্ষম ছিল এবং বারবার ডলারকে একটি বিপজ্জনক বিষাক্ত অস্ত্র হিসেবে বর্ণনা করেছে। গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে বুঝতে হবে যে যদি এই উন্নয়ন ঘটছে, তাহলে সবচেয়ে বড় প্রশ্নটি উঠে আসে, রাশিয়া কি কৌশলগতভাবে পিছু হটেছে, নাকি এটি ট্রাম্প প্রশাসনের একটি মাস্টার স্ট্রোক? এবং আরো বড় প্রশ্ন, কঠোর সত্য হলো, আমরা কি এখন মেনে নিয়েছি যে আপনি ডলারকে ঘৃণা করতে পারেন, কিন্তু এখনো এটি পরিবর্তন করার ক্ষমতা আপনার নেই? আজ আমরা এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে ব্রিক্স সম্পর্কে কথা বলা যাক, কারণ পটভূমি তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এটি দেখেন, তাহলে আমি আপনাকে ব্রিক্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলি। ব্রিক্স আসলে 5টি দেশের একটি গ্রুপ নয়, বরং 10 জনের একটি আলগা ব্লক। যদি আমরা বিশ্বব্যাপী জিডিপির দিকে তাকাই, তাহলে ব্রিক্স দেশগুলি বিশ্বব্যাপী জিডিপির 35% এর জন্য দায়ী। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা বিবেচনা করি যে 2026 সালের শুরু পর্যন্ত ব্রিক্স দেশগুলি তাদের বাণিজ্যের 67% স্থানীয় মুদ্রায় লেনদেন করেছিল। এখন আপনি যখন এই পরিসংখ্যানটি দেখবেন, তখন আপনি মুগ্ধ হতে পারেন। এটি একটি অত্যন্ত চিত্তাকর্ষক পরিসংখ্যানও বটে, কিন্তু এখানে একটি বিশাল বিভ্রান্তি রয়েছে। দেখুন, স্থানীয় মুদ্রায় লেনদেন এবং সাধারণ ব্রিক্স মুদ্রা তৈরি করা দুটি সম্পূর্ণ আলাদা ব্যাপার। এবং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন, সেদিকে একটু মনোযোগ দিন। তিনি বলেছেন যে একটি একক ব্রিক্স মুদ্রা এজেন্ডায় নেই। এখন এটি একটি সাধারণ মন্তব্য নয়, এটি এক ধরনের কৌশলগত গ্রহণযোগ্যতা, কারণ একটি সাধারণ মুদ্রা কখনো এজেন্ডায় ছিল না। রাশিয়া এটি বলেছে। ভারতও কখনো একটি সাধারণ মুদ্রা সম্পর্কে খোলাখুলিভাবে কিন্তু কথা বলেনি। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, বুঝতে হবে কেন একটি সাধারণ মুদ্রা কখনো এজেন্ডায় ছিলই না, কেন একটি সাধারণ মুদ্রাকে কোনো মনোযোগ দেওয়াই হয়নি। সুতরাং একটি সাধারণ মুদ্রার জন্য খুব সামান্য কিছু জিনিস প্রয়োজন। প্রথম হলো সদস্য দেশগুলির মধ্যে একটি সাধারণ মুদ্রানীতি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো মুদ্রাস্ফীতির উপর একটি বিস্তৃত চুক্তি থাকা উচিত। সুদের হারের মধ্যে সমন্বয় থাকা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাস। আর যদি আপনি ভারত ও চীনের দিকে তাকান, যারা ব্রিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, সবচেয়ে শক্তিশালী স্তম্ভ, এই দুটি দেশ সীমান্তে একে অপরের সাথে লড়াই করে। এই দুটি দেশের মধ্যে ভারত ও চীনের মধ্যে অবিশ্বাস একেবারে চরম পর্যায়ে। তাহলে আপনি কিভাবে কল্পনা করতে পারেন যে এই দুটি দেশ একে অপরের মুদ্রা ব্যবহারের উপরে আস্থা রাখবে? তাহলে ব্রিক্সের মুদ্রার স্বপ্ন গাণিতিকভাবে ব্যর্থ হয়েছে। এটি কূটনৈতিকভাবে এবং আখ্যান গঠনের জন্য কাজ করেছে, কিন্তু এটি আসলে গণিতের কাজ একেবারে করেনি। এখন রাশিয়ায় ফিরে আসা যাক। কেন রাশিয়াকে ইউটার্ন নিতে হয়েছিল? কেন রাশিয়াকে ডলার পেমেন্ট সিস্টেমে ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হয়েছিল? আপনি যদি এটি দেখেন, তাহলে আপনি কেবল পড়েছেন যে 67% বাণিজ্য স্থানীয় মুদ্রায় হচ্ছে। রাশিয়াকে সুইফট সিস্টেম থেকে নিষিদ্ধ করার পর থেকে রাশিয়া আসলে চীনের সাথে ইউয়ানে ব্যবসা করেছে এবং ভারতের সাথে রুপিতে ব্যবসা করেছে। আর এটাই রাশিয়ার জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এর ফলে রাশিয়া একটি তরল ফাঁদে পড়ে গেছে। এই তরল ফাঁদটি কি? দেখুন, গত কয়েক বছরের দিকে তাকালে রাশিয়া চীনের সাথে ইউয়ানে এবং ভারতের সাথে রুপিতে, বিশেষ করে পেট্রোলিয়াম পণ্যে প্রচুর লেনদেন কিন্তু করেইছে।
এবং এখান থেকে এই তরল ফাঁদটা তৈরি হয়েছে। এটি কিভাবে তৈরি হয়েছিল? যখন রাশিয়া বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রি করেছিল, ইউয়ান এবং রুপি পেয়েছিল, কিন্তু এখন তারা বিশ্ববাজারে সেই অর্থ আর ব্যয় কিন্তু করতেই পারছে না। কেন? কারণ ইউয়ান কঠোর মূলধন নিয়ন্ত্রণের অধীনে এবং আপনি এটি যেখানে খুশি সেখানে কিন্তু বিনিয়োগ করতে পারবেন না। ভারতীয় রুপির ক্ষেত্রেও একই সমস্যা রয়েছে, যার বিশ্বব্যাপী খুব বিশাল একটা বিশ্বাসযোগ্যতা নেই। সুতরাং রাশিয়া স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে ডলার কেবল একটি মুদ্রা নয়, আসলে এটি বিশ্বের বৃহত্তম তরলতার জানালা। এবং যদি রাশিয়া ডলার থেকে পালিয়ে একটি নতুন মুদ্রার কারাগারে আটকে পড়ে, তবে এটি থেকে বেরিয়ে আসা খুবই দরকার। ডলার সেটেলমেন্ট সিস্টেমে পুনরায় প্রবেশ করতে হবে, কারণ এখন পুতিন এবং ট্রাম্পের মধ্যে স্মারকলিপিকে বাস্তব রাজনীতির আসল চেহারা হিসেবে বিবেচনা করতে হবে। সেই স্মারকলিপিটিও আবার বুঝতে হবে। প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি হচ্ছে তার তিনটি প্রধান স্তম্ভ রয়েছে। প্রথমটি হলো জীবাশ্ম জ্বালানি প্রথম কৌশল। এখন এটিও খুব সাবধানে কিন্তু বুঝতে হবে। সমগ্র বিশ্ব বর্তমানে সবুজ সংকেত নিয়ে কথা বলছে এবং রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র জীবাশ্ম জ্বালানি নিয়ে কাজ করতে যাচ্ছে। ওয়াশিংটন এবং মস্কো শক্তির আধিপত্য নিয়ে কথা বলছে। তারা তেল, গ্যাস এবং এলএনজি ডলারে বাণিজ্য করার কথাও বলছে। এটি প্রথম গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয়টি হলো সমালোচনামূলক খনিজ চুক্তি। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে চীন সমালোচনামূলক খনিজগুলির বিষয়ে খুব কঠোর নীতি গ্রহণ করেছে। তারা বাজারে তার একচেটিয়া অধিকার বজায় রাখতে চায়। আপনি যদি মনোযোগ দেন, রাশিয়া বিশ্বের প্রায় 40% সোনার মালিক। এছাড়া আপনি মাইক্রোচিপ এমনকি ইভিও তৈরি করতে পারেন না। তাই গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের জন্য আমেরিকার রাশিয়ার প্রয়োজন, আর রাশিয়ারও প্রয়োজন আমেরিকান বাজার। এখানেই তৃতীয় একটি স্তম্ভের আবির্ভাব ঘটে, যা সবচেয়ে পরিবর্তন আনতে যাচ্ছে। এটিও এই চুক্তির কেন্দ্রবিন্দু। এখানে কোনো আদর্শিক সারিবদ্ধতা নেই। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এক ধরনের ব্যালেন্স শিট কূটনীতি। রাশিয়া চায় ডলারের আধিপত্য অক্ষুণ্ণ থাকুক এবং ডলারের সার্বভৌমত্ব হুমকির মুখে যেন না পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে চীন থেকে দূরে রাখতে চায় এবং রাশিয়ার জন্য আমেরিকার সাথে সারিবদ্ধ হওয়ার একটাই মূল উপায়। আর রাশিয়া কি চায়? রাশিয়া রুবেলের স্থিতিশীলতা, লেনদেনের খরচ কমানো এবং বিশ্ববাজারে মূলধন বাজারে প্রবেশের অধিকার চায়। আর সেই কারণেই আমি বলতে পারি যে এটি কোনো যুদ্ধ নয়, বরং একটি লেনদেন, যা অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিকল্পনা করা হচ্ছে। এখন যদি আপনি শেয়ার বাজারের দিকে একবার তাকান, তাহলে গত 2-3 দিন ধরে সোনা রূপার দাম তীব্রভাবে হ্রাস পাচ্ছে। আমি 13 ফেব্রুয়ারি 2026-এর কথা বলছি, মানে এই 3 দিন আগের কথা। যখন এই খবর ফাঁস হয়, বাজার তাৎক্ষণিকভাবে কিভাবে প্রতিক্রিয়া দেখায়। 30 মিনিটের মধ্যেই রূপা প্রায় 10% কমে যায়। আর আমি যদি ভারতের কথা বলি, তাহলে সোনার দাম প্রতি 10 গ্রামে 6000 টাকা নেমে যায়। কেন? কারণ সোনা এক ধরনের ডলার বিরোধী বাজি। যদি ডলারের দাম কমতে থাকে, তাহলে সোনার দাম দেখবেন বাড়বে। একইভাবে দুজনের মধ্যে বিপরীত সম্পর্ক তৈরি হবে। মস্কো রাশিয়া ডলারের দিকে ঝুঁকে পড়ার সঙ্গে সঙ্গেই বাজার এটি বুঝতে পারছে এবং তারা বুঝতে পারছে যে এখন ডলার সংকট স্থগিত রাখা হয়েছে এবং একেই আমরা সম্পদ স্থানান্তর বলি, যেখানে অর্থ সোনা থেকে বেরিয়ে মার্কিন ট্রেজারিগুলিতে স্থানান্তরিত হতে শুরু করে। মনোযোগ দিন, বাজার কিন্তু আবেগের উপরে কাজ করে না, এটি সংকেতের উপরে কাজ করে এবং নতুন সংকেতও চায় এবং ভবিষ্যতের ইঙ্গিতগুলিও একই রকমের প্রবণতা কিন্তু দেখাচ্ছে। আসুন এবার ভারতের কথা বলি। ভারতের পরিস্থিতি ঠিক কি হবে? তাহলে দেখুন, ভারত কিন্তু কখনোই ডলারকে মৃত বলে ঘোষণা করেইনি। ভারত কখনো অন্ধভাবে কিন্তু ডলারের বিরোধিতা করেনি। ভারত কৌশলগতভাবে স্বায়ত্ত শাসনকে বেছে নিয়েছে এবং ভারত এই নীতি অনুসরণ করেই চলছে। ভারত এখনো পর্যন্ত বলে যে যেখানে তেল সস্তা আমরা সেখান থেকেই তেল কিনব। রাশিয়া ডলারে ফিরে আসলে ভারতের উপর এর প্রভাব কি পড়বে? ভারতের ভেস্ট্রো অ্যাকাউন্টে আটকে থাকা কোটি কোটি টাকা সহজেই মুক্ত করা যেতে পারে, বাণিজ্য আরো সহজ হতে পারে
তবে ভারত এ থেকে একটি স্পষ্ট শিক্ষা নিতে পারে। যুদ্ধ দিয়ে কিন্তু জেতা যাবে না, জেতা যায় সিস্টেম দিয়ে। এবং ভারতের পথ কখনোই ডলারাইজেশনের পক্ষে কিন্তু ছিল না। ভারতের পথ ছিল বৈচিত্র্য, বিভিন্ন বাজারে এর নাগাল প্রসারিত করা দরকার এবং ভারত সেই কৌশল নিয়েই এতদিন কাজ চালিয়ে যাচ্ছে। তাই শেষ প্রশ্ন হলো, ডলারাইজেশন কি সত্যি হচ্ছে? ডলারাইজেশনের ধারণা কি মৃত? এখন কি ডলারাইজেশনের কথা বিবেচনা করা উচিত? আমি নিঃসন্দেহে বলতে পারি একদমই নয়। এটা সত্য যে এটি একটি বিপ্লব ছিল না, এটি কখনোই বিপ্লব নয়। আসলে এটি একটি ভাঙা বিঘ্নিত বিশ্ব ব্যবস্থার লক্ষণ ছিল, যেখানে ডলারের বিকল্প খোঁজা হচ্ছিল। ডলার অবশ্যই আহত, কিন্তু কোনো একটা প্রতিদ্বন্দ্বী এখনো প্রস্তুত নয়। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বুঝতে পারছেন যে এর প্রতিস্থাপন অসম্ভব। অতএব ডলারের আধিপত্য বাজারে সবসময়ই বজায় থাকবে। বিমুদ্রাকরণের ধারণা ধীরে ধীরে কিন্তু অব্যাহত থাকবে, কিন্তু ডলারের আধিপত্য শেষ হবে না, অন্তত রাশিয়ার এই পদক্ষেপের পরেও নয়। দয়া করে মনে রাখবেন যে রাশিয়ার ডলারে ফিরে আসা ব্রিক্স মুদ্রার ধারণা থেকে তার প্রস্থান ব্রিক্সের সাথে প্রতারণা হিসেবে কিন্তু বিবেচিত হতে পারেই না। এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা উচিত যে বিশ্ব রাজনীতিতে আপনার নির্দিষ্ট কোনো দেশের স্বার্থ সর্বদা আদর্শকে ছাড়িয়ে যায়। আপনি রেফারিকে ঘৃণা করতে পারেন, কিন্তু ম্যাচ জিততে হলে আপনাকে তার মাঠেই খেলতে হবে। আর এই নীতিটা সবসময় মনে রাখা উচিত। ডলার ফিরে আসছে কারণ এটি নিখুঁত, এটি ফিরে আসছে কারণ এর বিকল্প এখনো পর্যন্ত কিছুই নেই। আপনি ভারতের রাজনীতি ব্যবস্থায়ও একই জিনিস দেখতে পাচ্ছেন এবং আপনার অবশ্যই এটিকে নিয়ে চিন্তা করা উচিত। তাই ভবিষ্যতে ডলারের বিমুদ্রীকরণ সম্ভব কিনা সে সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে শেয়ার করুন।